শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুলের সাথে সেই দিন কি হয়েছিল দেখতেই পাচ্ছেন। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো কি সেটাই বলেন আমার। ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোট থেকে ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো। 5টা 5:30 নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধু স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। শীতে আমি ওকে সর্ষে শাক আর ভুট্টা রুটি খাওয়াতাম, খুব প্রিয় ছিল। আর রোজ বেরোবার সময় আমি এখানে বারান্দা বসে থাকতাম, রীতাদি আসে টাটা। দীঘায় শুটিং করতে গিয়ে না ফেরার দেশে চলে যায়, আর যার ফলে ইতিমধ্যে কাঁদতেছে তার পরিবার, এমনকি কাঁদতেছে তার ছেলে, এমনকি স্ত্রী। তবে ইতিমধ্যে এই জনপ্রিয় অভিনেতা রাহুলের চলে যাওয়াটা এখনো ধোঁয়াশাই রয়ে গেল। কেউ জানে না যে এইটার আসল রহস্য। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই জনপ্রিয় অভিনেতা রাহুল কিভাবে না ফেরার দেশে চলে গিয়েছে, আর সেই দিন শুটিং টাইমে কি এমন হয়েছিল। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমি 5টা 5:30 নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধু স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। আমি তো নিজের মাসি, আমি বললে হয়তো অনেকটাই বলা হবে, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট। ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোট থেকে ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো, খুব ভালো মানে কথা বলতো, সবার সাথে মিশতে পারতো। এবং ওর কাছে মেশার জন্য কোনো রকম বড়লোক বা কোনো হাইফাই সেসব কিছুর দরকার নেই, সবার সাথে সমানভাবে মিশত। আমার কাছে ওর ছুটি হওয়া মানেই ও আমার কাছে আসবে, এখানে আসবে, এখানে থাকবে, এখানে এমনকি শুটিংয়ে এলে পরেও এখানে না ঘুরে দেখা না করেও যাবে না। শুটিং করতে আসতো তখনও আমার সাথে দেখা করতো, শুটিংয়ে আসতো তখনও আমার সঙ্গে দেখা করতো, আমার বাড়ি আসবে। এমনকি রাতে শুটিং শেষ হয়েছে সেই অবস্থায় এখানে চলে এসছে, এসে সারা রাত থেকে ভোরে আবার ইউনিটের গাড়ি এসছে, তখন বেরিয়ে চলে গেছে, কিন্তু রাতটা আমার কাছে থেকে গেছে। ওর ভীষণ মানে ওর সব রকম জিনিস খেতে পারো, যেখানে যেটা ভালো পাওয়া যায় সেটা ওর খাবার। আর যেখানে যাই খেয়ে আসো, বাড়ির রান্না ওর সবচাইতে প্রিয় ছিল, বাড়ি এসেও খাবে। এমনি সব রকম খাওয়া দাওয়াই করতো, মিষ্টিও খুব পছন্দ করতো। তারপরে মাগুর মাছ, এই সমস্ত জিনিস, মাংস টাংস আমার হাতে রান্না। যেমন আমি ওদের বাড়ি গিয়ে পৌঁছলে পরে আমাকে রান্না করতেই হবে। পরিবারের তো ধরো মানে এ ক্ষতির কোনো পূরণ নেই, পরিষ্কার কথা, এ ক্ষতির পূরণ নেই। আর চলচ্চিত্র জগতেও অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হলো। অনেক ভালো একজন অভিনেতা এবং ভালো একটা ট্যালেন্টেড ছেলে এবং ভালো একজন রাইটারকে হারালো। ছোট থেকে দেখে বড় হয়েছি, মানে ওনার গাড়িটাও আমাদের গ্যারেজেই থাকতো। যখনই বেরোতো, মানে আমার বিয়ে হয়ে যাওয়ার আগে অবধি যখনই গলি থেকে বেরোতো, বাবু ভালো আছিস, ঘাড় নেড়ে আমার ঠাকুমাকে রীতাদি গুড মর্নিং। আমাদের বাড়িতে একজন ওই কেয়ারটেকারের আমাদের একটা বাচ্চা আছে, তাকে চকলেট দেওয়া, তাকে ইফতারে জিনিসপত্র দেওয়া, সমস্ত কিছু করতো। মানে বাবিন্দা যে মানে পাড়ার ছেলে, মানে সেলিব্রিটি আমরা কোনোদিন ভাবিনি। আর বাবিন্দা নিজেকে কোনোদিন, আমরা বাবিন্দাই বলি, কোনোদিন দেখায়ও নি সেইভাবে। ঘরের ছেলে তো, মানে আর কিছু বলার নেই। অভিনেতার থেকে বেশি একেবারে পাড়ার ছেলে হিসেবেই মিশতেন। হ্যাঁ, মানে কোনোদিন সেটা দেখায়নি যে আমি অভিনেতা। ইভেন আমার বাবাকে নিয়ে উনি লিখেছিলেন, আমার ঠাকুমাকে নিয়ে লিখেছেন, আমরা জানতামও না লিখেছে। মানে যখন পাড়ার লোকজন বলেছে এই তোর বাবাকে নিয়ে লিখেছে আর ঠাকুমাকে নিয়ে লিখেছে, তখন জানতে পেরেছি বাবিন্দা লিখেছে। তো ওটাই আর কি, মানে ছোট থেকে দেখে বড় হয়েছি। পরের দিন আমার বারান্দা দাঁড়িয়েছিল, আমি বললাম যে থ্যাংক ইউ। আমার ভীষণ প্রিয় ছিল, প্রত্যেক শীতে আমি ওকে সর্ষে শাক আর ভুট্টা রুটি খাওয়াতাম, খুব প্রিয় ছিল। আর রোজ বেরোবার সময় আমি এখানে বারান্দা বসে থাকতাম, রীতাদি আসে টাটা। হাত নেড়ে যেত, দেখা করে হাত নেড়ে। টাইমটাই আমি দেখতে পাইনি ওকে, যখন লাস্ট গেছে দীঘা, সেই সময় আমি ছিলাম। যেদিন দীঘা গেল সেদিন আমি আমার ছেলের গেটের কাছে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে হাত নেড়ে এরকম করে গেল। সেলিব্রিটি এটা উনি মানে ইয়ে করতো না। আমার ওর বিয়েতেও গেছে, আমি বলেছি যে তোর বিয়েতে আসতে হবে, কিন্তু বলছে রীতাদি আমাকে 2 মাস আগে জানাবে, তাহলে আমি কোনো শুটিং রাখবো। গেছে রিক্সা করে এখান থেকে গেছে। ডাউন টু আর্থ ছিলেন, খুবই ডাউন টু আর্থ ছিলেন। ওনার এই বয়সে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না।
ভালো থাকুন উনি যেখানেই গেছেন। আর একদম হুবহু ওর বাবা চেহারা এসে গেছে এখন লাস্টে, এই এখন যে পুরা বাবা চেহারা পেয়েছে। ও তো খুব ফর্সা, এখন একটু কাল হয়ে গেল, একদম বাবা চেহারা। এই যে বড় ভাই তো কয়দিন আগে এসে দেখা করে গেল, 17 তারিখে কালকে আসছে। খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। আপনারা একেবারে পাড়ার ছেলে হিসেবেই দেখতেন, একদম পাড়া, আপনাদের নিজেদের পাড়ার ছেলে। ছেলে ছিল আমাদের। ওকে, ওর বাবাকে, মানে ওকে আর ওর দাদাকে আমি জন্ম হতে দেখেছি। ও যখন ওর মা বিয়ে করে সবচেয়ে আগে আমরা পরিচয় করেছি ওর সাথে। এর থেকেই বড় কিছু হয় না। অরুণোদয় ওকে ভগবান বলতো। আমাদের স্কুলের সেরা 2 রত্ন, একজন অরিজিৎ সেন, একজন অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা অরুণোদয়কে এরমভাবে অকালে চলে যেতে হবে ভাবতে পারছি না। আমাদের স্কুলের ছাত্র গর্ব করে বলতো নাকতলা স্কুলের ছাত্র। ধরে বন্ধুত্ব, একেবারে পারিবারিক বন্ধুত্ব। মানে আমার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, আমার আগে ও চলে গেছিল। এই ক্ষতিটা তো জীবনেও পূরণ করা যাবে না। মানে আমার জীবনে তো একটা পার্সোনাল লস, এবং একেবারে ভাই, গুটি কয়েক ভাই আছে, একজন চলে গেল। ও কত বড় শিল্পী ছিল সেটা তো আমার আজকে বলার বিষয় না, কিন্তু আমি অন্তত মানে এখনও মানিনি, এবং আমি এখনও আশা করব যে কোনো দিন সকালবেলা ওর একটা মেসেজ আসবে যে সব মিথ্যে কথা। তো জানেন যে ওই যে জানলাগুলোর আকাশ ছিল, এটা ওর লেখা এবং অভিনয় করেছিল। এটা দিল্লিতে গিয়ে পুরস্কৃত হয়েছে। তা সেইগুলোটাও আমাকে পাঠিয়েছিল, ছবি তুলে তার স্ক্রিনশট বা এরকম, এবং খুবই আনন্দিত ছিল। লেখালেখি করলে তো পাঠাতোই, মানে ছাপানো লেখাও পাঠাতো আর নতুন লেখাও পাঠাতো। তা শেষ আমাকে ওই নাটক নিয়ে অনেক কিছু পাঠিয়েছিল আর কি। আমিও ওকে কিছু বিভিন্ন জিনিস পাঠাতাম। আজকে সকালে একটা জিনিস পাঠাতে গিয়ে তো আবার হাত আটকে। এবং আজকে কোথাও শুটিং বন্ধ রাখা উচিত ছিল বলে অনেক শিল্পীরা দাবি করছেন রাহুলের পাশে থাকার জন্য। তুমি কি বলবেন? এবং প্রথম মর্মান্তিক বললে কম বলা হয়। সুস্থ, স্বাভাবিক, অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং একজন ভার্সেটাইল অ্যাক্টর। আমাদের ভাই, আমাদের ইমিডিয়েটলি পরের ব্যাচ, তার এইভাবে চলে যাওয়া, এবং সেটা শুটিং চলাকালীন, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। যে খবর আমাদের কাছে এখনও বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে, যখন আমরা কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে রয়েছি। মানে শ্মশানে এসেও আমাদের মধ্যে কারুর বোমবাদার রয়েছেন, বাকি বড়রা রয়েছেন, কৌশিক দাস ছিলেন, অঙ্কুশ আছে, বাকি অনেকেই রয়েছে। দল, মত, পথ নির্বিশেষে প্রচুর মানুষ যারা রাহুলকে পছন্দ করত, তারা আমরা সবাই আছি। ফল্ট, গাফিলতি নিয়ে কথা বলবার আগে এই যে সময়তে আমাদের এত খুব কঠিন সময়, যে সময় এই সমাজে বেঁচে থাকতে গেলে সবসময় শিরদানা টান করে রাখতে পারে না বহু মানুষ, সেখানে বাবিন মানে আমাদের রাহুল অরুণোদয় কখনো কোনো কিছু প্রাপ্তির জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য নিজের যে আত্মসম্মান, কখনো সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করেনি, করতো না। নিজের মতামত যুক্তি দিয়ে রাখতে পারত। পড়াশোনা, সমাজ নিয়ে পড়াশোনা, রাজনীতি, সবটা নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। আজ দেহ এসে পৌঁছবার পর রাহুলের মা, আমরা একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করেছি, মানে স্ট্রাগল লাইফে। আমার জুনিয়র ছিল, কিন্তু কোথাও একটা ছাত্র ছিল। যখন অভিনয় বলুন বা স্ক্রিপ্ট বলুন, সেগুলো লেখালেখি করতাম, পাশে বসে থাকতাম। অধ্যাবসায় যথেষ্ট রকম। কখনো নিজের কোনো ব্যাপারে ভুল থাকলে সেটা অকপটে স্বীকার করতে পারত। তো এইহেন মানুষ যে সামান্য স্বার্থের জন্য, সামান্য নিজের ভালোর জন্য নিজের মতামত পাল্টায় না, আজকের দিনে বিরল।
এমন একটি ছেলে, এমন একটি তরতাজা প্রাণ তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিলেন। প্রশ্ন উঠে গেল অনেকগুলো। সিকিউরিটি, শুধু আর্টিস্ট না, এই ক্ষেত্রে আমি বলবো আর্টিস্ট এবং টেকনিশিয়ান, আমরা যারা টলিউডে কাজ করি, আমাদের সিকিউরিটির কোনো বাজেট হয় না। আমাদের নানান বিষয়ে কার কি বাজেট, কে কতক্ষণ কাজ করবে তা নিয়ে বন্ধ হয়েছে, স্ট্রাইক হয়েছে, মিছিল হয়েছে, নানাবিধ নিয়ম নীতি হয়েছে, কিন্তু কখনো প্রাণ একজন শিল্পী হোক, তিনি টেকনিশিয়ান হন, যারাই শুটিংয়ের সঙ্গে জড়িয়ে, তার জন্য কোনো বাজেট অ্যালোকেট হয় না। কেউ বা কারা যারা শুটিংয়ে গিয়েছিলেন, সেটা প্রোডাকশন হাউস এই তালসারিতে বা চ্যানেল বা দায়িত্বশীল ম্যানেজার, কারুর সঙ্গে কারুর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, সেই হোটেল থেকে দায়িত্বশীল কিছু লোক আমায় ফোন করেছিলেন, যাদের আমি চিনতাম। তারা বললেন যে 1 ঘন্টা জলের নিচেও ছিল না। জায়গাটায় এটা উত্তাল সমুদ্র নয়, তালসারি মানে যেখানে সমুদ্র অত্যন্ত ঝিমিয়ে থাকে এবং সমুদ্রের জল যেখানে শান্ত, তার পাশ থেকে বেশ কিছু আঁকামাকা খাঁড়ি আসে, যে খাঁড়ি মাটিতে মেশে, অর্থাৎ বালি আর মাটি দুটো মাখামাখি হয় কিছু নদীর মতো সরু সরু পথের মাধ্যমে, যেখানে মাছ ধরার নৌকোরা স্ট্যান্ড করা থাকে। সেইখান থেকে শুটিং হচ্ছে। কেউ একজন বোধহয় কিছু লুকোবার চেষ্টা করছে, কেউ প্রমাণ করার চেষ্টা করছে, জানো ছেলেরই একটু গাফিলতি ছিল, তাই যেন একটু একা একা জলের গভীরে চলে গেছিল। একদম নয়, ওটা সমুদ্র নয়, ওটা আবার বলছি খাঁড়ি, নদীপথ, সরু নদীপথ, যেখান দিয়ে নৌকা, দুটো নৌকা পাস হওয়ার মতো চওড়া জায়গা থাকে। জল অত্যন্ত শান্ত, সেখানে বিরাট চওড়া তুমুল এমনটা নয়। জেনারেল শুটিংয়ের পরে ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে অনেকে বলছেন। আমি প্রযোজনা সংস্থা হোক, চ্যানেল হোক, যারা নিরাপত্তার দায়িত্বে লোক যাদের রেখে দেওয়া উচিত, নিরাপত্তা আছে কিনা দেখে শুটিং করতে যাওয়া উচিত। এবং তার সঙ্গে রাহুলের যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন, কোথাও তাদের বয়ানের মধ্যে মিল থাকছে না। প্রত্যক্ষদর্শীদের ঘটনা, পোস্টমর্টম রিপোর্ট, এখানে মিল থাকছে না। নির্দ্বিধায় বলা যায় কেউ কোথাও একটা কিছু ভুল তথ্য দিচ্ছেন। কড়া ইনভেস্টিগেশন দরকার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। না হলে এইভাবে মিথ্যাচার চলে, যদি আমরা কেউ কাউকে বাঁচাবার চেষ্টা করি, গাফিলতির জন্য যে ঘটনা ঘটেছে, উদাসীনতার জন্য ঘটেছে, যদি কাউকে বাঁচাবার চেষ্টা করি, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এবং যে কোনো আমার টেকনিশিয়ান ভাই, সেও রাহুল হতে পারে, যে কোনো আমার শিল্পী ভাই বোন বন্ধুরা, তারা রাহুল হতে পারে। এই বিষয়টাকে খোলসা করার জায়গা দরকার। কড়া পুলিশি অনুসন্ধান, নিরপেক্ষতার সঙ্গে কোনো শক্তি বা ক্ষমতার দালালি করে নয়, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু গাফিলতি ছিল, এটা তো স্পষ্ট। কার জন্যে সেই গাফিলতি, এই উদাসীনতা, সেইটা বার করা বড্ড দরকার রয়েছে। কেউ বলছেন জল থেকে তোলবার পরে ওনাকে কথা বলছিল খুব কষ্টের সঙ্গে, এবং দীঘার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি ও বিদায় নেয়। কোনটা ঠিক, কোন একটা মিথ্যে রয়েছে। তাই এতগুলো গল্প তৈরি হচ্ছে, এবং গল্প যখন তৈরি হচ্ছে, নিশ্চয়ই গল্প কেউ তৈরি করছে। আমাদের টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখার জন্য যে ফেডারেশন রয়েছে, এবং আর্টিস্টদের তরফ থেকে যে আর্টিস্ট ফোরাম রয়েছে, তাদের যারা নেতৃত্ব রয়েছেন, আমাদের দাদা বন্ধুরা, তাদের কড়া হাতে যাতে আর কেউ রাহুল না হতে পারে, না হয়ে যায় কোনো ভুল বা পরিকল্পিত চক্রান্ত। এই ওর নামে দোষ দেওয়া থেকে শুরু করে যে দোষী, তাকে সবাই সামনে আনুক, শাস্তি হলে হবে।
না হলে এই পদ্ধতি রেখে দিলে আবার যে কোনো টেকনিশিয়ান, যে কোনো আর্টিস্ট আবার রাহুলের মতো চেয়ারে নেবে। আমাদের টলিউডে নিরাপত্তার জন্য কোনো বাজেট নেই। আমাদের অন্যান্য কাজে কার কী পারিশ্রমিক, কী কতক্ষণ কাজ করবে, কতজন কাজ করবে, তা নিয়ে স্ট্রাইক হয়, বন্ধ হয়, আমরা জানি। কিন্তু প্রাণের থেকে তো বেশি বাজেট পৃথিবীতে আর কোনো কিছু ঈশ্বর আমাদের দেননি। সেই বাজেটটা চ্যানেল হোক, প্রযোজক হোক, যেই হোক, প্রোডাকশন হাউস হোক, এই ক্ষেত্রে লীনাদির প্রোডাকশন হাউস, এই বাজেটটা অ্যালোট করতে হবে, নাহলে শুটিং করা যাবে না। কলকাতার বাইরে যে কোনো জায়গায় চলে গেলে আমাদের ডাক্তার বলি বা অন্যান্য বিষয় বলি, সেই নিরাপত্তার খোঁজ খবর করার সুযোগ আমাদের কম, কঠিনভাবে কাজ করতে হয়। সিকিউরিটি বাজেট একটা বরাদ্দ করতেই হবে, টেলিভিশন চ্যানেল, ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক। আর তার সঙ্গে সঙ্গে কারা দায়ী রয়েছেন, তিনি যার যত ঘনিষ্ঠ হোক, তিনি যত প্রভাবশালী হোক বা তার কানেকশন থাকুক না কেন, তিনি যেই হোক, যে সংস্থা, যে ব্যক্তি বা যাই থাকুক না কেন, তাকে চিহ্নিত করতে হবে এবং মুখ সবাইকে খুলতে হবে, নাহলে আমরা যে কেউ যে কোনো দিন এইভাবে শেষ হয়ে যেতে পারি। কেওড়াতলা শ্মশানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বলতে কালকে আমরা নিজেরা হঠাৎ করে এই কাজ করতে গিয়ে থাকবো না। ইভেন আপনারা যারা মিডিয়ার বন্ধু, তারাও প্রত্যেক সময় আমাদের শুটিংয়ে উপস্থিত হন। এই বিপদ তো আপনাদের সবার উপরেও নেমে আসতে পারে। এখান থেকে আমাদের বেরোতেই হবে, সত্যিকে সামনে আনতেই হবে। আসলে কি ঘটনা হয়েছিল বা যে গবেষণা চলছে, তার অবসান হওয়া দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল সেই দিন নাকি দীঘায় শুটিং করতে যায় ভোলে বাবা পার কারেগা এই নামের একটা ওয়েব সিরিজের, আর সেইটা নাকি বেসরকারি একটা টেলিভিশন চ্যানেল। কোনো রকম নাকি সিকিউরিটি দেওয়া হয়নি অভিনেতাদের, আর যার ফলেই নাকি এই দুর্ঘটনাটা হয়েছে, যেটা অনেকেই দাবি করতেছে। তবে ইতিমধ্যে সবাই বলতেছে আর যাই হোক, এই অভিনেতা না ফেরার দেশে চলে গেছে, তবে তার না ফেরার দেশে যাওয়ার কারণটা যেন সবাই জানতে পারে কি আসলে ঘটেছিল সেই দিন। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।